একটা ব্যাপার ভাবা যেতে পারে, মানে ধরুন সামনে একটা খুব বড় আর গুরুত্বপূর্ণ পরীক্ষা, তো ক্লাসের কয়েকজন সবচেয়ে গোলমাল পাকানো ছাত্র যদি বারবার ঝামেলা করে, তখন পরীক্ষার ঠিক আগে তাদের সাময়িকভাবে ক্লাসের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, যাতে বাকিরা বিনা বাধায় নিজেদের পরীক্ষাটা দিতে পারে। একদমই তাই। আর এই একই সমীকরণ এখন কাজ করছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর দ্বিতীয় দফার ঠিক আগে। আগামী 29শে এপ্রিল রাজ্যের 142টি আসনে ভোট। আর তার আগেই মানে মাত্র 36 ঘন্টার মধ্যে রাজ্য জুড়ে 1543 জন সম্ভাব্য ঝামেলাবাজকে গ্রেফতার করা হয়েছে। সংখ্যাটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা সোর্সগুলোর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ঠিক কীভাবে এই বিশাল পুলিশি অভিযানটা কাজ করছে, বিশেষ করে পূর্ব বর্ধমানের মতো এলাকায়, মানে যেখানে ভোটের আগে একটা অদ্ভুত চাপা উত্তেজনা থাকে। ঠিক প্রথম দফার ভোটে মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় যে বিক্ষিপ্ত অশান্তি দেখা গেছে, প্রশাসন কিন্তু সেখান থেকে একটা পরিষ্কার প্যাটার্ন চিহ্নিত করেছে। মানে দ্বিতীয় দফার আগে এই গ্রেফতারিগুলো তাই কোনো সাধারণ পুলিশি টহল নয়, মানে এটা পুরোপুরি একটা প্রিভেন্টিভ প্রতিরোধমূলক ব্যবস্থা, তাই তো? একদম, এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা। কমিশন চাইছে না প্রথম দফার ওই ছবিটা আবার ফিরে আসুক। কিন্তু মানে এত বিপুল সংখ্যক মানুষকে একসঙ্গে তুলে নেওয়া কি সত্যি কোনো দীর্ঘমেয়াদী সমাধান? প্রথম দফার পর এটা কি প্রশাসনের শুধুই একটা ড্যামেজ কন্ট্রোল বা লোক দেখানো পদক্ষেপ নয়? না, ব্যাপারটা ঠিক লোক দেখানো নয়। গ্যারান্টিটা আসলে লুকিয়ে আছে ভোটের দিনের সাইকোলজির মধ্যে। নির্বাচন কমিশনের মূল লক্ষ্য শুধু বুথে পুলিশ বসানো নয়, সাধারণ মানুষের মনে নিরাপত্তার একটা শক্ত অনুভূতি তৈরি করা। আচ্ছা, তার মানে মানুষ যখন চোখের সামনে দেখে যে পাড়ার মাথা বা অশান্ত পাকাতে পারে এমন লোকগুলো ভোটের 48 ঘন্টা আগে থেকেই জেলের ভেতরে, তখন তাদের বুথমুখী হওয়ার সাহসটা এমনিই বেড়ে যায়। ঠিক ধরেছেন। আর এই সাহসের ব্যাপারটা কিন্তু পরিসংখ্যানেও বেশ স্পষ্ট। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে পূর্ব বর্ধমান জেলায়, মানে 479 জন। এরপরে উত্তর 24 পরগনায় 319 আর দক্ষিণ 24 পরগনায় 246। 479 জন শুধু এক জেলাতে? আচ্ছা, একটা বিশাল মেশিনের যে অংশটা সবচেয়ে বেশি গরম হয়, সেখানেই তো সবচেয়ে বেশি কুলেন্ট বা ঠান্ডাকারক ঢালতে হয়। তো পূর্ব বর্ধমানের ক্ষেত্রে কি ঠিক সেটাই ঘটছে? হ্যাঁ, বাস্তবের মেকানিজমটা ঠিক সেরকমই। পূর্ব বর্ধমানে স্থানীয় স্তরে অশান্তি ছড়ানোর একটা নির্দিষ্ট পদ্ধতি কাজ করে। এটা এমন নয় যে ভোটের দিন হঠাৎ করে কিছু লোক এসে ঝামেলা শুরু করে দিল। রাইট। একটা অঘোষিত নেটওয়ার্ক থাকে, কে বুথের বাইরে দাঁড়াবে, কে ভোটারদের ভয় দেখাবে, এসব বোধহয় আগে থেকেই ছক কষা থাকে। একদম তাই। আর এই গ্রেপ্তারগুলো আসলে সেই শৃঙ্খলের বা নেটওয়ার্কের নির্দিষ্ট কিছু লিঙ্ককে একেবারে সরিয়ে দেয়। যখন ওই 479 জনকে সরিয়ে নেওয়া হলো, তখন পুরো চেনটাই হুড়মুড় করে ভেঙে পড়ে। মানে লিডার থাকলেও মাঠে নেমে ভয় দেখানোর মতো লোকগুলো আর থাকে না। কিন্তু চেনের লিডারদের কথা যখন উঠলই, সোর্সে তো একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। শুধু পাড়ার সাধারণ গুন্ডা নয়, বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের শাসক দলের একজন হেভিওয়েট কাউন্সিলর, মানে নাড়ুগোপাল ভগতকেও তো গভীর রাতে পুলিশ গ্রেফতার করেছে। হ্যাঁ, আর অভিযোগটা বেশ গুরুতর। সোর্স অনুযায়ী বিজেপি নেতার বাড়িতে হামলা এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা অবশ্য এখানে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী কথা বলছি, কোনো রাজনৈতিক দলের পক্ষ আমরা নিচ্ছি না। একদমই। আমরা শুধু সোর্সের তথ্যগুলো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছি। কিন্তু আমার প্রশ্ন হল, একজন এত প্রভাবশালী নেতাকে গ্রেফতার করলেই কি পুরো দলীয় পরিকাঠামো বা অর্গানাইজেশন থেমে যায়? এর আসল প্রভাবটা গ্রাউন্ড জিরোতে কিভাবে কাজ করে? দেখুন, একটা দলের পরিকাঠামো হয়তো তাতে পুরোপুরি থামে না, কিন্তু স্থানীয় ক্ষমতার সমীকরণটা মানে পাওয়ার ডাইনামিক্সটা পুরোপুরি উল্টে যায়। যখন একজন হেভিওয়েট জনপ্রতিনিধি গ্রেফতার হন, তখন সাধারণ ভোটারের কাছে একটা খুব পরিষ্কার বার্তা পৌঁছায়। বার্তাটা হলো যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, তাই তো? কিন্তু ভোটাররা কি সত্যি সেটা চট করে বিশ্বাস করে নেয়? হ্যাঁ, করে। কারণ তারা যখন দেখে যে শাসক দলের একজন এত বড় নেতাকেও পুলিশ তুলে নিয়ে যেতে পারে, তখন সাধারণ মানুষের মনের ভেতর থেকে বাকি ছোটখাটো নেতাদের নিয়ে যে ভয়টা থাকে সেটা কেটে যায়। এটা একটা দারুণ পয়েন্ট। সাধারণ ভোটার বুঝতে পারে যে নির্বাচন কমিশন সত্যি জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে, আর এটা তাদের আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দেয়। একদম।
আর সবচেয়ে বড় কথা, এই জিরো টলারেন্স কিন্তু শুধু ভোটের দিনেই শেষ হয়ে যাচ্ছে না। সোর্স থেকে জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ভোট মিটে যাওয়ার পরেও অন্তত 7 দিন রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। এর নিশ্চিন্তে থাকাটাও প্রশাসনের দায়িত্বের মধ্যেই পড়ে। হ্যাঁ, ওই অঘোষিত নেটওয়ার্কগুলো যাতে ভোটের পর আবার মাথাচাড়া দিয়ে না ওঠে, সেই 7 দিনের উপস্থিতি সেটাই নিশ্চিত করবে বলে প্রশাসন মনে করছে। তার মানে একটা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু এই পুরো ব্যাপারটা একটা বড় ভাবনার জায়গাও তৈরি করে। মানে পরীক্ষার আগে গোলমাল পাকানো ছাত্রদের সরিয়ে দেয়া থেকে শুরু করে ভোটের পরেও 7 দিন ধরে কেন্দ্রীয় বাহিনীর এই বজ্র আটুনি। হ্যাঁ, একটা প্রশ্ন তো উঠতেই পারে। ঠিক, প্রশ্নটা হলো, এগুলো কি কোথাও গিয়ে প্রমাণ করে না যে আমাদের এই বিশাল গণতান্ত্রিক উৎসব এখন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চেয়ে নিরাপত্তার ঘেরাটোপের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে? এই প্রশ্নটা নিয়ে আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ শেষ করছি।